বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এমন একটি সিনেমার গল্প শোনাবো যে সিনেমাটিতে ক্রাইম, থ্রিলার, রোমান্স, সায়েন্স ফিকশন, অন্ধবিশ্বাস আর গরম বিছানা সবকিছুই পাবে তোমরা। এই সিনেমাটিতে মোট 4টি গল্প রয়েছে। এটি মূলত একটি হাইপারলিংক সিনেমা। মুভির প্রতিটি গল্প একদম আলাদা আলাদা প্রেক্ষাপটের হবার পরেও এর প্রতিটি ঘটনা একটির সাথে আরেকটি জুড়ে রয়েছে। তো মুভির শুরুতেই আমরা রাজকুটি নামে একটা ছোট্ট ছেলেকে দেখতে পাই যে আজ বহুদিন ধরে তার বাবার বাড়ি ফিরে আসার অপেক্ষা করছে। তবে আজকে তার অপেক্ষার পালা শেষ হবে, কারণ আজ তার বাবা ফিরে আসবে। তাই সে আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছে। যখনই সে দরজায় ঘন্টির আওয়াজ শুনতে পায় তখনই সে দৌড়ে দরজা খুলতে যায়। কিন্তু কখনো দুধওয়ালা আসে তো কখনো প্রতিবেশীরা আসে। তবে একটা সময় ফাইনালি তার বাবা ট্যাক্সি চড়ে সেখানে এসে যায়। কিন্তু ট্যাক্সির দরজা খুলতেই উপস্থিত কেউ আর নিজেদের চোখকে বিশ্বাস করতে পারে না। তারা সবাই শুধু ফ্যালফ্যাল করে তাকিয়েই থাকে, কারণ রাজকুটির বাবা শরীফ থেকে পুরোপুরি শরীফা হয়ে ফিরে এসেছে। এখানে একটু বলে রাখি, এই প্রাণীটা যখন পুরুষ ছিল তখন তার নাম ছিল মানিক্কাম, আর এখন সে নারীদের বেশ ধরে নাম বদলে হয়েছে শিল্পা। আর এখন যেহেতু সে শিল্পা ক্যারেক্টারে আছে তাই আমি তাকে শিল্পা বলেই পরিচয় দেব। তো এরপরে শিল্পাকে সবাই এরকম বেশভূষায় দেখে সবাই তাকে মারতে চাইলেও রাজকুটি কিন্তু তাকে মেনে নেয়। তবে শিল্পার বউ অনেক রাগ, অনেক অভিমান আর অনেক প্রশ্ন নিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু শিল্পা এসবে পাত্তা না দিয়ে তার বউয়ের কাছে একটা শাড়ি চায়, কারণ সে কাপড় চেঞ্জ করবে। এরপর দেখা যায় শিল্পা তার বউয়ের সামনেই শাড়ি চেঞ্জ করছে। নিজের হাট্টাগাট্টা স্বামীকে এভাবে নিজেরই চোখের সামনে মেয়েদের মতো আচরণ করতে দেখে শিল্পার বউ তো কষ্টে কেঁদে ফেলে। যাই হোক, রাজকুটি তার বাবার কাছে বাহানা ধরে তাকে নিয়ে স্কুলে যেতে হবে, কারণ সে তার বন্ধুদেরকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেবে। তো শিল্পা বেরিয়ে পড়ে রাজকুটিকে নিয়ে স্কুলে। তো যাবার পথে রাজকুটি তার বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, তুমি কি ছেলে নাকি মেয়ে? জবাবে শিল্পা বলে, জন্মেছি তো আমি একজন ছেলে হই, কিন্তু ভেতরে ভেতরে সবসময় আমি একজন মেয়েই ছিলাম। আস্তাগফিরুল্লাহ। তো এরপর রাজকুটি তার বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, তুমি এতদিন কোথায় ছিলে আর কি করতে? জবাবে শিল্পা বলে, আমি এতদিন মুম্বাইতে ছিলাম আর তালি বাজাতাম, আর তালি বাজালে লোকের আমাকে পয়সা দেবে, তুমি কি দেখবে? রাজকুটি তার বাবার বাজানো তালির ক্ষমতা দেখতে চাইলে শিল্পা তখন একটা দোকানের সামনে এসে ইজরাদের মতো তালি বাজায়, আর দোকানদারও কিছু পয়সা দিয়ে দেয়। বাবার তালিতে এমন পাওয়ার দেখে রাজকুটি তো আনন্দে খুশি হয়ে যায়। যাই হোক, এরপর রাজকুটির হিসু চাপে, তাই শিল্পা তাকে নিয়ে একটা পাবলিক টয়লেটে যায়। এরপর হিসু করে প্যান্টে চেইন লাগাতে গেলে রাজকুটির মেশিন চেইনে আটকে যায়। তো এই জন্য শিল্পা তখন রাজকুটিকে সাহায্য করার জন্য দৌড়ে সেখানে আসে। আর একজন পুলিশ তখন সেখানে এসে দেখে একজন হিজড়া একটা বাচ্চা ছেলের পাখি ধরে কি যেন করছে। এই দেখে পুলিশটা তখন ভুল বুঝে শিল্পাকে ধরে পেটাতে পেটাতে থানায় নিয়ে আসে। আর এই থানার দারোগা হচ্ছে এসআই বার্লিন, যে হলো পুরাই একটা লুসিফার। তো শিল্পা তখন বার্লিনকে বলে, স্যার, রাজকুটি আমার নিজের ছেলে আর আমি তার সাথে খারাপ কিছুই করিনি। কিন্তু বার্লিন শিল্পার কোনো কথাই শোনে না, কারণ শিল্পাকে হিজড়া ভেবে সে তার সাথে এনজয় করতে চায়। এর জন্য সে তখন থানা থেকে অন্য পুলিশদের বের করে দিয়ে শিল্পাকে তার রুমে নিয়ে এসে তার সাথে নোংরামি করে। এতে শিল্পা কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে আসে। আর তারপর সে রাজকুটিকে নিয়ে সোজা তার স্কুলে যায়। কিন্তু এখানে আসার পর কেউ এটা বিশ্বাসই করতে চায় না যে সে রাজকুটির বাবা। তাই দারোয়ান তাকে ভেতরে ঢুকতে না দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেয়। মিনিটে মিনিটে এমন অপমানিত হয়ে শিল্পা তখন সেখান থেকে সোজা চলে আসে স্টেশনে মুম্বাই যাবার টিকিট কাটতে। তো টিকিট কেটে আনার পর শিল্পা রাজকুটিকে নিয়ে একটা বাজারে আসে। এখানে এসে সে রাজকুটির সাথে গল্প করতে করতে হাঁটতে থাকলে হঠাৎ সে পেছন ফিরে দেখে তার সাথে রাজকুটি নেই। তখন শিল্পা এদিক সেদিক খুব ভালো করে রাজকুটিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে তাকে খুঁজে পায় না। তাই সে তখন বাধ্য হয়ে থানায় ফিরে আসে মিসিং ডায়েরি করতে। কিন্তু এসআই বার্লিন শিল্পাকে আবারও দেখে বেশ খুশি হয়ে যায়, আর সে তার ছেলেকে খুঁজে দেয়া বাদ দিয়ে শিল্পাকে নিয়ে আবারও এনজয় করতে চায়। শিল্পা তখন রেগে গিয়ে বলে, কেমন মানুষ আপনি? আমার ছেলে হারিয়ে গেছে, আমি চিন্তায় বাঁচি না, আর আপনি আছেন আপনার চোট্টামি নিয়ে। শিল্পার মুখে এমন বড় বড় কথা শুনে তো বার্লিনের ভালো লাগে না, তাই সে তখন একটা লাঠি দিয়ে শিল্পাকে পেটাতে থাকে। এতে করে শিল্পাও তখন খুব ক্ষেপে যায়, আর সে এসআই বার্লিনের উপর হামলা চালাতে নেয়। কিন্তু শিল্পা বার্লিনকে মারধর করে না, শুধু তার কপালে হাত রেখে অভিশাপ দিয়ে বলে, তুই মরবি, খুব শীঘ্রই তুই অপকর্ম করতে গিয়ে মারা পড়বি। এই বলে শিল্পা তখন সেখান থেকে চলে আসে। আর রাজকুটিকে সে আরো নানান জায়গায় খোঁজাখুঁজি করে,
কিন্তু সে আর তাকে কোথাও খুঁজে পায় না। তাই সে শেষমেশ নিরাশ হয়ে তার বাড়ি ফিরে আসে। আর বাড়ি এসে সে দেখে রাজকুটি বাড়িতেই বসে রয়েছে। তার মানে রাজকুটি সেখানে হারিয়ে যায়নি, সে নিজে থেকেই তখন বাড়ি ফিরে এসেছে। কারণ রাজকুটি তার বাবার কাছে মুম্বাই ফিরে যাওয়ার টিকিট দেখতে পেয়েছিল। আর এটা দেখে সে মনের মধ্যে খুব কষ্ট পেয়েছিল, কারণ সে চায় না তার বাবা আবার ফিরে যাক। সে চায় তার বাবা যেমনই হোক সে যেন কখনো তাকে ছেড়ে চলে না যায়। বাবার প্রতি রাজকুটির এমন ভালোবাসা দেখে শিল্পা রিয়েলাইজ করে তাকে এমন ভাবে ছেড়ে চলে যাওয়াটা তার জন্য ঠিক হবে না। তাই সে সিদ্ধান্ত নেয় যাই কিছুই হোক না কেন সে আর কখনো তার পরিবার ছেড়ে চলে যাবে না। আর শিল্পার স্ত্রীও শিল্পাকে তার জীবনসঙ্গী হিসেবে মেনে নেয়। কিন্তু শিল্পা তো নিজেকে মনে মনে মেয়ে ভাবে, তাই রাত হলে সে কিভাবে কি করবে তা আমার জানা নাই। তো এবার শুরু হয় মুভির দ্বিতীয় গল্প, যেখানে আমরা একটা পরকীয়া প্রেমের আলাপ শুনতে পাই। একজন ছেলে ভিম্বু নামে তার এক বান্ধবীকে ফোন করে বলছে, আমি একজন মাস্তানের কাছ থেকে অনেকগুলো টাকা ধার করেছি, এখন টাকা ফেরত দেওয়ার সময় এসেছে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই, আর টাকা ফেরত না পেলে তো মাস্তান আমাকে মেরেই ফেলবে। ছেলেটির টেনশন শুনে ভিম্বু বলে, তুই এত কিছু চিন্তা করিস না তো, আমার হাজবেন্ড বাসায় নেই, বাসা পুরো ফাঁকা আছে, তুই জলদি চলে আয়, আমি তো সব টেনশন শেষ করে দিচ্ছি। তো ছেলেটিও এরপর টেনশন থেকে মুক্তি পাবার আশায় তার বান্ধবীর বাসায় আসলে এরা দুজন খাট যুদ্ধ করতে শুরু করে দেয়। কিন্তু খাট যুদ্ধে মেয়েটার ব্রাশ ফায়ারে ছেলেটার ভিটামিন আউট হবার আগেই তার প্রাণ আউট হয়ে যায়। মানে যুদ্ধ চলার সময় ভিম্বু হঠাৎ লক্ষ্য করে তার বন্ধু কোনো রেসপন্স করছে না, মানে সে মারা গেছে। এটা দেখে তো ভিম্বু প্রচুর ঘাবড়ে যায়। এরই মধ্যে ভিম্বু লক্ষ্য করে তার স্বামী মুগিল বাড়ি ফিরে আসছে। ভিম্বু তাই জলদি করে কোনো মতে তার জাস্ট ফ্রেন্ডের লাশটা লুকিয়ে ফেলে। এদিকে মুগিল যখন বাসায় ফিরছিল তখন মুগিলের এক প্রতিবেশী তাকে ডেকে অনুরোধ করে বলে, আজ আমার বাসায় একটা অনুষ্ঠান হচ্ছে, এজন্য অনেক মেহমান এসেছে, বাসা ছোট হওয়ায় সবাইকে বসতে দিতে পারছি না, তাই কিছু মেহমানকে যদি তোমার বাসায় বসতে দিতে খুব উপকার হতো। এদিকে মুগিল তো আর জানে না যে তার বউ বাসাতে কি অপকর্ম করে রেখেছে, তাই মুগিল প্রতিবেশীকে বলে, হ্যাঁ কোনো সমস্যা নেই, তাদের পাঠিয়ে দাও। তো মুগিল বাসা আসার কিছুক্ষণ পর প্রতিবেশী সেই মেহমানরা চলে এলে মুগিল তাদেরকে জিজ্ঞেস করে, আপনারা কি খাবেন? জবাবে তারা বলে, শুধু ঠান্ডা জল হলেই হবে। মেহমানদেরকে ঠান্ডা জল দেওয়ার জন্য মুগিল ফ্রিজ খুলতে নিলে ভিম্বু ইশারা করে মুগিলকে বারণ করে ফ্রিজ খুলতে। মুগিল ইশার মানে বুঝতে না পেরে ফ্রিজ খুললে সে ভয়ে আঁতকে ওঠে, কারণ ভিম্বু তার বফে লাশ এই ফ্রিজে লুকিয়ে রেখেছে। মুগিল তখন ভিম্বুকে জিজ্ঞেস করে, এই ছাপড়িটাকে? জবাবে ভিম্বু বলে, ও আমার কলেজ ফ্রেন্ড, আজ অনেকদিন পরে ও আমাকে ফোন করে বলল সে গ্যাংস্টারের কাছ থেকে টাকা ধার নিয়ে খুব প্রেসারে আছে, তাই আমি ওকে মানসিকভাবে চাপমুক্ত করাবার জন্য বাসায় ডেকে এনে সুখ শান্তি করি, কিন্তু সে অতিরিক্ত মাত্রায় সুখের চাপ নিতে না পারায় সে কাজের মধ্যেই মারা গেছে। ভিম্বুর এসব অপকর্মের কথা শুনে তো মুগিল রাগে ফেটে পড়ে, কিন্তু বাসায় মেহমান থাকায় সে কিছু বলতেও পারছিল না। মুগিলের রাগ দেখে ভিম্বু তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করে সবকিছু বলে দেব। মুগিল এতে মানা করে দিয়ে বলে, না, তুমি পুলিশের কাছে গেলে লোক জানাজানি হবে, লোকে তখন আমার দিকে আঙ্গুল তুলে বলবে, ওই দেখ মুগিল যায়, যার বউ এদিক সেদিক মানুষকে সুখ দিয়ে বেড়ায়। তাই মান সম্মানের ভয়ে মুগিল তখন সিদ্ধান্ত নেয় এই ব্যাপারটা এখানেই ধামাচাপা দিতে। ভিম্বুকে সে বলে লাশটাকে টুকরো টুকরো করে কেটে শহরের বিভিন্ন জায়গায় ফেলে দেবে, আর তারপর ভিম্বুকে সে ডিভোর্স দেবে। তো যেই ভাবা সেই কাজ, কিন্তু সমস্যাটা হলো এর আগে কখনো লাশ কাটার কোনো এক্সপিরিয়েন্স না থাকায় তারা কেউই লাশটা কাটতে পারছিল না। এজন্য মুগিল তখন অন্য সিদ্ধান্ত নেয়। সে তখন লাশটাকে একটা তোষকের মধ্যে ভরে সেটাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়, আর তারপর তারা দুজনও নিচে এসে সবার থেকে লুকিয়ে লাশটাকে তোষক থেকে বের করে সেই গাড়িতে তুলে নেয়, যে গাড়ি নিয়ে লোকটা ভিম্বুকে লাগাতে এসেছিল। তো এরপর তারা বেরিয়ে পড়ে লাশ গুম করতে, আর আমরা তখন দেখি কেউ একজন হোন্ডা নিয়ে তাদের ফলো করছে। তো কিছু দূর আসার পর মুগিল আর ভিম্বু একটা ফাঁকা রাস্তায় এসে গাড়িতে লাশ ফেলে রেখে পালিয়ে যেতে নেয়, কিন্তু মুগিল সেখানে একটা সিসিটিভি ক্যামেরা দেখতে পেয়ে গাড়ি নিয়ে আবার অন্য কোথাও চলে যায়। মুগিল গাড়ি চালাতে চালাতে ভিম্বুর উপর চিল্লাতে থাকে আর বলে, এই সব কিছু হয়েছে তোমার অতিরিক্ত চাহিদার কারণে, তুমি এই ছাপড়ি মার্কা লোকটার সাথে এত বেশি কুকর্ম করেছ যে সে সহ্য করতে না পেরে মরেই গেছে। মুগিল ভিম্বুকে আরো বলে, কলেজে পড়ার সময় কিছু কলেজের মেয়েরা মিলে কলেজের দারোয়ানকে শোষণ করে মেরে ফেলেছিল, আমি নিশ্চিত তুমিও সেই মেয়েদের মধ্যে একজন ছিলে। যা শুনে ভিম্বুর তখন হাসি পেলেও সে নিজেকে সামনে রাখে। তো বকাঝোকা শেষ করে মুগিলরা চলে গেলে আমরা দেখি সেই হুন্ডাওয়ালা লোকটা এখনো তাদের ফলো করছে। তো মুগিল এরপর গাড়ি নিয়ে চলে আসে একটা রেল লাইনের উপরে,
তাদের প্ল্যানিং হলো ট্রেন এসে যেন গাড়িটাকে চাপা দিয়ে দেয়, যাতে করে সবাই মনে করে ট্রেন অ্যাক্সিডেন্টে লোকটা মারা গেছে। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও ট্রেন না আসায় মুগিল আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারে ট্রেন আসতে এখনো 2 ঘন্টা লেট হবে। তাই তারা তখন সেখান থেকে চলে আসে কিছু খাবার খেতে। কিন্তু এটিএমে টাকা না থাকায় টাকার অভাবে খাবার না খেয়েই তারা দুজন আবারও চলে আসে সেই রেল লাইনের উপরে। আর এবার তারা লাশটাকে ড্রাইভিং সিটে বসিয়ে অপেক্ষা করতে থাকে ট্রেনের জন্য। আর তখনই সেই ফলো করা লোকটি ফোন দিয়ে বলে, কেন যে লোকেরা মনে করে যে তারা হত্যা করে খুব সহজেই পার পেয়ে যাবে। কিরে মুগিল, তুই এটাই তো ভাবছিস যে আমি কে? তা আগে লাশটা রেল লাইনের উপর থেকে সরা, কিছুক্ষণের মধ্যেই তুই বুঝতে পারবি আমি কে। তো মুগিলের তো মরার দশা। লোকটির কথা অনুযায়ী লাশ সরিয়ে নিলে সেই লোকটি তখন সেখানে আসে। তবে এ লোক কোনো যেন-তেন লোক নয়, সে হলো সেই লুচু পুলিশটা যে শিল্পাকে করেছিল, সেই এসআই বার্লিন। তো বার্লিন তখন মুগিলকে বলে তাকে ফলো করতে। আর তারপর বার্লিন তাদেরকে নিয়ে আসে একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে। এখানে নিয়ে এসে বার্লিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন ভিম্বু এসে বার্লিনকে সব সত্যি কথা হর হর করে বলতে থাকে। সে বলে, স্যার, ও আর আমি একসাথে কলেজে পড়তাম। বিয়ের পরে আজই প্রথম সে আমার সাথে দেখা করতে আমার বাসায় আসে। সেখানে আমি ওর সাথে ঘষা মাজা করি। আর এই কড়াকড়ি চলার সময়ে সে হঠাৎ মরে যায়। ভিম্বুর মুখে এই কথা শুনে তো বার্লিন প্রচুর হাসতে থাকে আর বলে, তুমি তো তাকে একটা হ্যাপি এন্ডিং দিয়েছ। তা আমিও চাই না তোমাদেরকে গ্রেফতার করতে, কারণ গ্রেফতার করলে কি হবে? সরকার থেকে আমাকে বড়জোর একটা ব্রোঞ্জের মেডেল দিবে। সেই মেডেল দিয়ে আমি কি করব? তার চেয়ে তোমরা দুজন ভাবো, যদি আমি তোমাদেরকে ছেড়ে দিই তার বিনিময়ে তোমরা আমাকে কি দিবে? মুগিল তখন বলে, স্যার, আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে, আর গহনা বিক্রি করলে আরো 3 লাখ টাকা পাওয়া যাবে। আপনাকে এই 8 লাখ টাকা দিয়ে দিচ্ছি। বার্লিন জবাবে বলে, না, টাকা তো কাগজের টুকরা, আসবে যাবে, টাকা দিয়ে আমি কি করব? আমি চাই অন্য কিছু। এই বলে সে ভিম্বুর দিকে তাকালে ভিম্বু বুঝে যায় বার্লিন চাচ্ছে তার সাথে শারীরিক সম্পর্ক করতে। ভিম্বু তখন বলে, না, সে কিছুতেই বার্লিনের সাথে ওসব কিছু করতে পারবে না। আর তাছাড়া ভিম্বু সেই ছেলেটির সাথে যা কিছুই করেছে একসময় সে ছেলেটিকে ভালোবাসতো, তাই করেছে। তার মানে এই না যে সে যার তার সাথে করবে। তাই ভিম্বু তখন ইজ্জত বাঁচাতে নিজেকে স্যারেন্ডার করে জেলে যেতে চাইলে বার্লিন তাকে বলে, তুমি কি ভেবেছ জেলে গেলেই তুমি বেঁচে যাবে? সেখানে জেলার সুপার আর কয়েদিরা সবাই মিলে তোমাকে খুবলিয়ে খুবলিয়ে খাবে। তার চেয়ে আমি একজনের সাথে করাটাই তোমার জন্য ভালো হবে। মুগিলও ভিম্বুকে নানাভাবে ভয় দেখিয়ে বোঝাতে থাকে বার্লিনের সাথে এক ম্যাচ খেলে নিতে। বেচারা ভিম্বু তখন আর কোনো উপায় না পেয়ে মাথা নেড়ে সায় দেয় যে সে খেলবে। তো খেলা হবে শুনে বার্লিন তো খুশিতে নাচতে থাকে আর তাদের নিয়ে রওনা দেয় ইটের ভাটায় লাশ পুড়িয়ে প্রথমে সেটা গুম করতে। এদিকে গাড়িতে বসে তো ভিম্বু অনবরত কাঁদতে থাকে আর সে মুগিলকে বলে, আমি তখন মাথা নেড়ে সাই দিলেও সত্যি বলছি, আমি পারবো না বার্লিনকে খুশি করতে। আমি তোমার একজন ভালো বউ না হতে পারি, কিন্তু তবুও আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি। মুগিল, যেভাবেই হোক তুমি আমাকে এই লোকের হাত থেকে বাঁচাও। মুগিল তখন ভিম্বুকে বলে, বার্লিন যখন লাশ গুম করতে সেটাকে ইটের ভাটায় পোড়াবে, তুমি তখন দূর থেকে শুধু সেই ভিডিওটা করে নেবে। তারপর লাশ গুম করার দায়ে বার্লিনকে ফাঁসিয়ে দিয়ে আমরা পালিয়ে যাব। তবে মুগিলের এই প্ল্যানটা কাজে লাগে না, কারণ বার্লিনের হুন্ডাটা তখন স্টার্ট না হওয়ায় সে তখন ভিম্বুর কাজ শেষে বলে, ভেবেছিলাম লাশ গুম করে একটা রিসোর্ট ভাড়া করে তোমাকে সেখানে নিয়ে গিয়ে করব, কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। তাই যা কিছু করার এখানেই আগে করব, তারপর লাশ গুম করব। এই বলে সে প্রথমে মুগিলকে তার জিপের সাথে হ্যান্ডকাফ লাগিয়ে আটকে দেয়, যাতে মুগিল তাকে কোনোভাবে এই অপকর্ম করতে বাধা দিতে না পারে। আর তারপর সে একটু একটু করে এগোতে থাকে ভিম্বুর কাছে। মুগিলের তখন সত্যিই খারাপ লাগে যে তার বউকে কেউ একজন করবে। এজন্য সে তখন অনেক কান্নাকাটি করে অনুনয় বিনয় করতে থাকে যাতে ভিম্বুকে সে কিছু না করে। কিন্তু বার্লিন সে তো করেই ছাড়বে। সে ভিম্বুর দিকে আগাতে থাকে। অমনি তখন একটা টিভি এসে বার্লিনের মাথার উপরে পড়ে। এতে সে সেখানেই মরে পড়ে থাকে, যেন দেখে মনে হচ্ছিল শিল্পার দেয়া সেই অভিশাপটা ফুলে গেছে। যাই হোক, মুগিল তখন এই সুযোগে লাশ দুটোকে সেখানেই ফেলে রেখে ভিম্বুকে নিয়ে চলে আসে। আর সে ভিম্বুকে বলে, আজ সকালে তুমি একজনের সাথে করলে, সে মারা গেল। তারপর আরেকজন তোমার সাথে করার চিন্তা করলো, সেও মারা গেল। তাই আমি ভাবছি 1000 বছর ধরে আমরা একসাথে থাকলেও আমি আর কখনো তোমায় স্পর্শ করব না। এই বলে তারা দুজন খুনসুটি করতে থাকে আর তাদের মধ্যে আবার মিল হয়ে যায়। তবে বন্ধুরা, এই টিভিটা কিন্তু এখানে হঠাৎ করে পড়েনি। এর পেছনে যে কারণটা রয়েছে তা জানতে হলে এখন আমাদের যেতে হবে সিনেমার তৃতীয় ও চতুর্থ গল্পে। তো তৃতীয় গল্পের শুরুতে আমরা মহল্লার কিছু উঠতি বয়সী ছেলেদের দেখতে পাই।
যাদের এক বন্ধুর বাসা আজ ফাঁকা আছে, তাই তারা সবাই মিলে প্ল্যান করছে সেখানে গিয়ে তারা আজ 19-20 ভিডিও দেখবে। তো প্ল্যান মোতাবেক তারা তখন একজন মহিলা দোকানদারকে পটিয়ে তার কাছ থেকে 19-20 ভিডিওর একটা ক্যাসেট নিয়ে চলে আসে সেই বন্ধুর বাড়িতে। এখানে এসে তারা সবাই মিলে চোখে 3D চশমা লাগিয়ে জনি সিন্সের নাম নিয়ে সেই ফিল্ম দেখতে বসে যায়। কিন্তু তারা সেই ফিল্মের হিরোইনকে দেখে সবাই চমকে ওঠে, কারণ তাদের এই পর্ন মুভির নায়িকা হলো তাদেরই এক বন্ধু সুরির মা। কেমন হলো ব্যাপারটা? এবার তো এই সিন দেখে সুরি পাগল হয়ে যায়, কারণ সে তো মানতেই পারছে না যে তার মা ব্লু ফিল্মে কাজ করে। তাই সে তখন রেগে মেগে কোল্ড ড্রিঙ্কসের বোতল ছুঁড়ে মেরে টিভি ভেঙে দিয়ে পাগলের মতো সে ছুটতে থাকে। সুরিকে এভাবে পাগলামো করতে দেখে সুরির এক বন্ধুও তার পেছন পেছন দৌড়াতে থাকে। কিন্তু এদিকে যে বন্ধুর টিভি সুরি ভেঙে পালিয়েছে সেই বন্ধু তো ভয়ে কাঁপতে থাকে, কারণ তার বাবা যদি জানতে পারে টিভি ভেঙে দিয়েছে, তাও আবার রাতের ফিল্ম দেখার জন্য, তাহলে তো সে তাকে মেরেই ফেলবে। এদিকে সুরি এক জায়গায় বসে থেকে রাগে আফসোস করে বলতে থাকে, এই হাত দিয়ে আমি আমার মায়ের হাত পা মালিশ করে দিতাম। এই বলতে বলতে সে ঘৃণায় তার হাত ধুতে শুরু করে। সুরির এমন অবস্থা দেখে তার বন্ধু তখন বলে ওঠে, তুই যে এমন করছিস আমার তো মনে হয় তুই তোর মাকেই ধরে মেরে ফেলবি। বন্ধুর মুখে এই কথা শুনে সুরি বলে, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এবার আমি সত্যি আমার মাকে ধরে মেরে ফেলবো। এই বলে সে তার মাকে মারতে দৌড়ে চলে আসে তাদের বাড়িতে। বাড়িতে এসে সে দেখে তার মা বাড়িতে নেই। তখন সে লক্ষ্য করে তার মা পাশের একটা বিল্ডিং এ বসে রয়েছে। তাই সে তখন রুম থেকে একটা স্ক্রুড্রাইভার নিয়ে দেয় এক দৌড় তার মাকে মারতে। কিন্তু সিঁড়ি দিয়ে দৌড়ে ওঠার সময় তার পা স্লিপ কেটে সে নিচে পড়ে যায়, আর তার হাতে থাকা সেই স্ক্রুড্রাইভারটি তার পেটে ঢুকে যায়। এতে করে তার মা তখন ছেলের এই অবস্থা দেখে তড়িঘড়ি করে একটা হসপিটালে নিয়ে যায়। এবার শুরু হয় গল্পের চতুর্থ অংশ, যেখানে আমরা সুরির বাবা আরপুতামকে দেখি, যে কিনা 2004 সালের ভারত মহাসাগরের এক সুনামিতে ভেসে যাচ্ছিল। তখন সেই সুনামিতে সে যীশু খ্রিস্টের একটা মূর্তি ধরে সমুদ্র থেকে তীরে এসেছিল। সেই থেকে সে নিজেকে যীশু খ্রিস্টের ডান হাত বলে মনে করে, আর তার নিজেরও কিছু অনুসারী হয়, যারা সবাই মনে করত আরপুতামের কথা যীশু খ্রিস্ট শুনতে পায়। তো আরপুতাম যখন জানতে পারে তার ছেলে সুরি মৃত্যু পথযাত্রী, তখন সে হসপিটাল থেকে সুরিকে তুলে নিয়ে এসে দরজা বন্ধ করে যিশুর মূর্তির সামনে ছেলের সুস্থতার জন্য প্রার্থনা করতে থাকে, যেখানে ডক্টর বলেছিল দ্রুত সুরির অপারেশন করতে হবে। এদিকে সুরির মা তখন দরজার ওপার থেকে আরপুতামকে অনুরোধ করে বলতে থাকে সে যেন এসব পাগলামি করা বন্ধ করে সুরিকে নিয়ে হসপিটালে যায়। কিন্তু কে শুনে কার কথা? আরপুতাম তো এক ধ্যানে মূর্তির সামনে প্রার্থনা করে যাচ্ছে। তাই সুরির মা তখন বাধ্য হয়ে সেখানকার কাউন্সিলরকে ডেকে নিয়ে আসে, যে এসে সুরিকে তুলে নিয়ে প্রাইভেট হসপিটালে ভর্তি করে দেয়। ডক্টর সুরির অবস্থা বেগতিক দেখে দ্রুত অপারেশন শুরু করার জন্য টাকা জমা করতে বলে। তখন সুরির মা বলে, এখন আমার কাছে টাকা নেই, আপনি অপারেশন শুরু করুন, আমি যেভাবেই হোক 2-1 দিনের মধ্যে সব টাকা দিয়ে দেব। কিন্তু ডক্টর তো এতে রাজি হয় না। সে বলে, আগে অ্যাডভান্স টাকা পরিশোধ করুন, তারপর অপারেশন হবে। তখন সুরির মা ডক্টরকে বারবার করে অনুরোধ করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। তখন সেখানে আরপুতাম আসে। সেখানে এসে তার বউকে মানে সুরির মাকে বলে, চলো আমরা যিশুর মূর্তির কাছে গিয়ে প্রার্থনা করি, তিনি চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। আরপুতামের কথা শুনে সুরির মা তার গালে কষি একটা চড় মারে আর বলে, যদি তুমি তোমার অন্ধবিশ্বাস নিয়ে বসে না থেকে যদি তুমি কামাই করতে, তাহলে আমাদের ছেলে এতক্ষণে সুস্থ হয়ে যেত। তাই যাও, গিয়ে যেখান থেকে পারো টাকা জোগাড় করে নিয়ে আসো, যাতে আমরা দ্রুত অপারেশন শুরু করতে পারি। তো থাবর খেয়ে আরপুতাম আবারও চলে আসে যিশুর মূর্তির কাছে, আর সে প্রার্থনা করে বলতে থাকে, তুমি কেন আমার ছেলেকে এখন সুস্থ করে দিচ্ছ না? তুমি কি আমার কথা শুনতে পাও না? এই বলে সে রেগে গিয়ে সেই মূর্তিকে ধরে ঝাঁকাতে থাকে আর বলে, আমি বুঝে গেছি তোমার কোনো ক্ষমতা নেই, তুমি শুধু একটা পাথরের মূর্তি। এই বলে সে মূর্তিটাকে নিচে ফেলে দিলে মূর্তিটা ভেঙে যায়। কিন্তু মূর্তি ভেঙে যাওয়াতে আরপুতাম তো অবাক হয়ে যায়, কারণ মূর্তির ভেতর থেকে তখন অনেকগুলো হীরা বেরিয়ে আসে। আরপুতাম বুঝতে পারে না যে এই হীরাগুলো মূর্তির ভেতরে কিভাবে এলো। তখনই টিভি নিউজের ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছিল 2004 সালের সুনামির কারণে আফ্রিকার কঙ্গো নামে এক দেশের জাহাজ ডুবে গিয়েছিল, যে জাহাজে একটা মূর্তির মধ্যে অনেকগুলো ডায়মন্ড লুকানো ছিল, যার খোঁজ এখনো পাওয়া যায়নি। যাই হোক, আরপুতাম তখন দ্রুত সেই হীরাগুলো বিক্রি করে তার ছেলের অপারেশন করায়। আর সুরির মা তখন আরপুতামকে বলে, তুমি যদি সেদিন সুনামির সময় যিশুর মূর্তির পরিবর্তে একটা টেডি বিয়ার ধরে বেঁচে যেতে, তাহলে তুমি কি সেই টেডি বিয়ারকেও তোমার গড বলে মনে করতে? প্রশ্নের উত্তর দিতে না পারলেও আরপুতাম তার নিজের ভুল বুঝতে পারে। আর এদিকে সুরি যে বন্ধুর টিভি ভেঙে রেখে এসেছে, সে বন্ধু তার বাবার মারের হাত থেকে বাঁচতে
দ্রুত টিভি কেনার টাকা জোগাড় করার জন্য এলাকার এক মাস্তান ইদি আমিনের কাছে আসে। ইদি আমিনের কাছে সুরির বন্ধুদেরকে যে নিয়ে এসেছিল সেই ছেলেটি ইদি আমিনকে বলে, এই ছেলেগুলোর খুব দ্রুত টাকা দরকার, তাই যদি আপনি এদেরকে কোনো কাজ দিতেন তাহলে খুব ভালো হতো। সব শুনে ইদি আমিন বলে, তা ঠিক আছে, কিন্তু এই ছেলেগুলোর গ্যারান্টি কে নেবে? জবাবে ছেলেটি বলে, আমি আছি, আমি তাদের গ্যারান্টি নিচ্ছি। ইদি আমিন তখন ছেলেগুলোকে একটা লোকের ছবি দেখিয়ে তারপর তাদের হাতে একটা বিষের বোতল দিয়ে বলে, মায়া প্লাজায় যাবি, সেখানে ওই ছবি লোকটা আসবে, সে একটা বাজে মেয়ের সাথে ফষ্টি নষ্টি করবে, তোরা ওই লোকের চায়ের কাপে এই বিষটা মিশিয়ে দিয়ে এসে আমাকে জানাবি। তো এত সহজ একটা কাজ পেয়ে ছেলেগুলো তো বেশ খুশি, তাই তারা মায়া প্লাজায় আসে আর সেই লোকটির জন্য অপেক্ষা করতে থাকে। তো লোকটিও এসে যায়, আর তখন একটা চাওয়ালা ছেলেও আসে সেই লোকটির জন্য চা নিয়ে। ছেলেগুলো তখন চাওয়ালা ছেলেটাকে গল্পের জালে ফাঁসিয়ে চায়ে সেই বিষ মিশিয়ে দেয়, আর চাওয়ালা ছেলেটাও কিছু বুঝতে না পেরে সেই চা নিয়ে লোকটিকে খেতে দেয়। আর ঠিক তখনই ছেলেগুলোর মাথায় একটা বুদ্ধি আসে, তারা ভাবে লোকটিকে মারার চাইতে তাকে বাঁচালে সে হয়তো খুশি হয়ে তাদেরকে আরো বেশি টাকা দেবে। তাই ছেলেগুলো তখন লোকটিকে বাঁচাতে দৌড় দেয়। লোকটির কাছে এসে তারা বলে, চা খেও না, এতে বিষ আছে। কিন্তু লোকটিকে বাঁচাতে এসেই তারা ফেঁসে যায়, কারণ ইদি আমিন ছেলেগুলোকে পরীক্ষা করার জন্যই সেই লোকটিকে সেখানে পাঠিয়েছিল। মানে সবকিছু ইদি আমিনের একটা প্ল্যান ছিল, ছেলেগুলোকে পরীক্ষা করার জন্য। তাই ইদি আমিন তখন খেপে গিয়ে যেই ছেলেটা সুরির বন্ধুদের গ্যারান্টি দিয়েছিল সেই ছেলেটাকে তখন উল্টো করে ঝুলিয়ে রাখে, আর এই ছেলেগুলোকে ধরে জুতা দিয়ে পেটাতে থাকে। কিন্তু এই ভটকু জুতা পেটার হাত থেকে বাঁচতে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে, আর দৌড়ে পালাতে গিয়ে সে এবার ইদি আমিনের টিভিটা ভেঙে ফেলে। এটা দেখে ইদি আমিন তখন খেপে গিয়ে ছেলেগুলোকে বলে, আজকে সন্ধ্যার মধ্যে ঠিক এই জায়গায় নতুন একটা টিভি যেন পাই, নইলে কি হবে তা তো সবাই বুঝতেই পারে। তো এবার তো হলো ডাবল জ্বালা, এতক্ষণ এক টিভি কেনার জন্য এত কিছু হলো, তাও কিনতে পারলো না। এবার তো তাদের আরো একটা টিভি কেনার টাকা জোগাড় করতে হবে, তাও আবার সন্ধ্যার মধ্যে। তাই এবার তারা টিভি কেনার টাকা জোগাড় করার জন্য একটা প্ল্যান করে, মানে এবার তারা চুরি করবে। তাই চুরি করার জন্য তারা সবাই তখন এক বাড়িতে ঢুকে পড়ে। এরপর তারা চুপচাপ সেই বাড়িতে ঢুকে ড্রয়ার খুলে টাকা নিয়ে আরামসে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর তারপর সেই টাকা নিয়ে তারা টিভি কেনার জন্য দোকানে গেলে দোকানদার তাদেরকে বলে, এসব কি টাকা নিয়ে এসেছো তোমরা? এগুলো তো অনেক পুরাতন টাকা, এসব টাকা তো এখন আর চলে না, নেও ঠেলা, চুরি করেও কোনো লাভ হলো না। আর তখনই তাদের এই বন্ধুটা বলে, চল আমরা আবারও সেই বাড়িতে চুরি করতে যাই, কারণ সেই ড্রয়ারে আরো টাকা ছিল, আমি ভেবেছিলাম এই টাকাতেই হয়ে যাবে, তাই সেগুলো আর নেইনি। তো কি আর করা, ছেলেগুলো তখন চুরি করতে আবারও সেই বাড়িতে ঢোকে, আর চুপচাপ সেই ড্রয়ার থেকে তারা টাকা চুরি করে নেয়। কিন্তু বের হবার সময় এবার তাদেরকে এসব করতে একজন মেয়ে দেখে ফেলে। মেয়েটিকে দেখে তো তারা সবাই খুব ভয় পেয়ে যায়, তাই তারা ভয় পেয়ে একে অন্যকে দোষ দিতে শুরু করে। কিন্তু এখানে তারা লক্ষ্য করে এক আশ্চর্য ঘটনা, তারা সবাই নিজেদের মধ্যে কথা বলছে ঠিকই, কিন্তু কারো মুখ নড়ছে না, মানে তারা সবাই মনে মনে কথা বলছে, আর মনে মনে বলা কথাও তারা একজনেরটা আরেকজন শুনছে। তখন তাদের মধ্যে থাকা এই ছেলেটি তখন মেয়েটিকে জিজ্ঞেস করে, কে তুমি? মেয়েটি তখন তার নিজের পরিচয় দেবার জন্য তার জামা খুলে ফেলে। তখন আমরা দেখি এটা কোনো মেয়ে নয়, সে হচ্ছে একটা এলিয়েন। তো এরপর এলিয়েনটি তার রূপ দেখিয়ে আবারও জামা পরে নিয়ে মেয়ে হয়ে যায়, আর এখন ছেলেগুলো স্বাভাবিক হয়ে যায়, মানে তারা মুখ নাড়িয়ে কথা বলতে পারছে। মেয়েটি তখন এই ছেলেটিকে বলে, তোমাকে আমার ভালো লেগেছে, আমার একজন সঙ্গী দরকার, তুমি কি আমার সঙ্গী হবে? ছেলেটি চরিত্রে সমস্যা থাকায় সে এলিয়েনের সাথেও থাকতে রাজি হয়ে যায়, তবে তার বাকি বন্ধুরা খুব করে মানা করতে থাকে। এতে করে ছেলেটি তখন পিছিয়ে এলে মেয়েটি বলে, বিশ্বাস রাখো আমার উপরে। এই বলে মেয়েটি তখন তার হাত ছেলেটির কানের উপর রেখে প্রচুর চিল্লাতে থাকে। এতে করে কিছুক্ষণের মধ্যেই ছেলেটি ডাবল হয়ে যায়, মানে মেয়েটি তার শক্তি ব্যবহার করে ছেলেটির কপি বানিয়ে নেয়। তারপর একটি ছেলে মেয়েটির সঙ্গে থাকে আর আরেকটি ছেলে তার বন্ধুদের সঙ্গে থাকে। তারপর এলিয়েন রূপী মেয়েটি তার সঙ্গী পেয়ে খুশি হয়ে ছেলেগুলোকে বলে, যখনই তোমাদের টাকার দরকার হবে তোমরা আমার কাছে এসে নিয়ে যাবে, ঠিক আছে? এই বলে সে তাদেরকে বিদায় দিয়ে দেয়। তো এরপর সেই ছেলেগুলো সেই টাকা দিয়ে আগে একটা টিভি কিনে সেই বন্ধুর বাড়িতে নিয়ে যায়, আর তারপর সেই ভাঙা টিভিটাকে খুলে ছাদে নিয়ে আসে, আর ছাদ থেকে সেই টিভিটাকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। আর এটাই হলো সেই টিভিটা, যে টিভি এসে বার্লিনের উপর পড়েছিল। এবার বুঝলে তো বন্ধুরা, কোথাকার পানি কোথায় এসে গড়ালো, অর্থাৎ এই ছেলেগুলো নিজের অজান্তেই একটা ভালো কাজ করে ফেললো।